জমা উঠেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের 23তম আসর। প্রথমবারের মতো 3টা দেশে হচ্ছে 48টা দল, কিন্তু এই সবকিছুই মানুষ এখন এতটাই জমে গেছে বিশ্বকাপ, এখন হিসেব করছে যে কারা যাচ্ছে রাউন্ড অফ 32-তে এবং কি অপেক্ষা করছে শেষ ম্যাচে গ্রুপ পর্বের সমীকরণ মেলাচ্ছে অনেকে, বাদ পড়ে যাচ্ছে অনেকগুলো দল, গোল হচ্ছে যেরকম অনেক, তেমনি আমরা গোললেস ড্রয়ের রোমাঞ্চকর ম্যাচও দেখে ফেলেছি। আর এই বিশ্বকাপ জ্বরে যখন সবাই আক্রান্ত, তখন ঢাকা ফ্ল্যাশের এই নতুন আয়োজন ওয়ার্ল্ড কাপ ক্রেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির, আমার সঙ্গে আছেন যথারীতি দুজন গেস্ট। আজকে আমরা ফুটবল নিয়ে অনেক কথা বলবো, ঝগড়াঝাটিও হতে পারে, তর্ক বিতর্ক যেটা হচ্ছে এখন সারা দেশে, বাট নিশ্চয়ই আমরা সেটা একটা লিমিটের মধ্যে রাখবো, মারামারিতে যাবো না, বিকজ সেটা সম্ভাবনা নাই, কারণ আমাদের সঙ্গে আছেন বিউটিফুল নিকিতা সাহা। স্বাগত জানাচ্ছি। হ্যালো ভাইয়া। নিকিতা সাহা যেহেতু আচ্ছা কোন দলে সাপোর্ট করে সেটা শুনবো, তার আগে আরেকজনের কাছে যাই, তাকেও আমি, সেও হ্যান্ডসাম এক্সেপ্ট তার আউটফিট, তার জার্সিটার জন্য আসলে, বাট স্টিল বিপ্লব দা স্বাগত জানাচ্ছি আপনাকে। জাতীয় দলের সাবেক গোলরক্ষক, গোলকিপার, কোচ বিপ্লব ভট্টাচার্য এবং একজন ব্রাজিল ফ্যান। মানে আপনি কিভাবে ব্রাজিল ফ্যান, কেন ব্রাজিল করেন? সেই ছোটবেলা থেকে ব্রাজিল ফ্যান, ব্রাজিলের প্রতি একটা কি বলবো ভালোবাসা। কিন্তু আপনি তো আর বেকার না, আপনার তো কাজটাজ আছে, তাই না? অবভিয়াসলি কাজ আছে, কিন্তু ব্রাজিলের গোলরক্ষক তো বেকার। আমি যখন অ্যালিসন বেকার, ওকে, সো এটা আসলে কি নামের মহত্ব আছে অনেক। সো আমি মনে করি যে ছোটবেলা থেকেই ফুটবল, নান্দনিক ফুটবল দেখে এসেছি ব্রাজিলে। সো কাকা, রোনালদিনো, রোনালদো, রোমারিও, অসাধারণ প্লেয়ার। সো সেই জেনারেশন মিস করি অ্যাজ এ ফ্যান হিসাবে। ট্রু ট্রু। সো বিশ্বকাপটা যদি দেখি, বিশ্বকাপটা কিন্তু ইতিহাস তৈরি করা একটা বিষয়। নিশ্চয়ই, এবং ব্রাজিল কি করছে, কেমন করছে সেসব নিয়ে কথা বলবো, আন্ডারডগ দলগুলো কেমন করছে সেসব নিয়ে কথা বলবো। তবে ব্রাজিল নিয়ে আসলে কথা বলতে আজকে জমবে, কারণ আমাদের সঙ্গে আছেন, যেটা বলছিলাম, নিকিতা সাহা একজন আর্জেন্টাইন ফ্যান, রাইট নিকিতা? নো, ব্রাজিল পাই। কিভাবে, এটা কিভাবে? কারণ আমি জানি যে একটু যারা ধরুন সুন্দর মনের মানুষ, ভালো মানুষ, তারা আর্জেন্টিনার ফ্যান করে। সুন্দর মনের মানুষ তাহলে ব্রাজিল করে না? না না ভাই, করে, তারাও করে, বাট তাকে দেখে কেন জানি মনে হচ্ছে একজন আর্জেন্টাইন ফ্যান। নো, আপনি জোর করে চাপিয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনি কিভাবে ব্রাজিল ফ্যান একটু বলেন। আমি অ্যাকচুয়ালি, আমার বাবা ব্রাজিলের অনেক বড় ভক্ত, তো ছোটবেলা থেকে বাবাকে দেখতাম ব্রাজিলকে সাপোর্ট করতে। ছোটবেলা থেকে পারিবারিকভাবে একটা ব্রাজিলের প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। এক মিনিট, আপনার তো ঘরে একটা সন্তান আছে, নিশ্চয়ই জোর করে ব্রাজিলের জার্সি পরায় দেন? দেখুন আমি বলি, এই সেটাই ঘটছে নিকিতার সঙ্গে, আমি শিওর। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমার ফ্যামিলির সবাই ব্রাজিল জার্সি পরে একসাথে ছবি দিলাম। এই বিশ্বকাপের আগে আনফরচুনেটলি আমার মেয়ে আপনার সাপোর্টার, পর্তুগালের সাপোর্টার, সে রোনালদোর সাপোর্টার। এটা খুব ইন্টারেস্টিং, এই জেনারেশন অনেকেই পর্তুগালের সাপোর্টার, বিশেষ করে জেন জিদের মধ্যে আমি দেখি এটা বেশি, তারা রোনালদোর কারণেই কিনা জানি না পর্তুগালের সাপোর্টার। বাট নিকিতা, আপনি বলছিলেন আপনার বাবার কথা। হ্যাঁ, তো পারিবারিকভাবেই আমাদের হচ্ছে একটা ভালোবাসা ব্রাজিলের প্রতি। আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে ব্রাজিলের সাপোর্ট করে আসতেছে বাবা, তো অটোমেটিক্যালি একটা ভালোবাসা তৈরি হয়েছে ওখান থেকে। এরপরেও আমি খেলা দেখছি, তো খেলা দেখার পরও মনে হয়েছে যে না, ব্রাজিল খুবই ভালো একটা টিম, সাপোর্ট করার মতো একটা টিম। এন্ড আমরা যদি প্রিভিয়াস হচ্ছে হিস্টরি দেখি, ব্রাজিল সম্পত্তি আছে অনেক অবশ্যই, কিন্তু যে প্রশ্ন আর্জেন্টাইন ফ্যানদের সবচেয়ে বেশি শুনতে হয়েছে 2022-এর আগে পর্যন্ত, বিপ্লব দ্বারা সবসময় বলতো জীবনে তো কাপ জিততে যেত নাই। না, একই প্রশ্ন আপনার জন্য, আপনিও তো কোনোদিন নিজের চোখে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখেন নাই, দেখেছেন কি? দেখলেও মনে থাকার কথা না, 2002 সালের লাস্ট আমি বিশ্বকাপ জিততে দেখেছি। যদি আপনি দেখেছেন, আমি পার্সোনালি যদি বলেন, আমি কিন্তু ম্যারাডোনা ফ্যান, অনেক বড় ফ্যান, ইভেন মেসির ফ্যান। কারণ এই দুইজন বিশ্ব ফুটবলটাকে অন্য লেভেলে নিয়ে গেছে, এবং রোনালদো। সো 2 যুগ ধরে কিন্তু তাদের যে নান্দনিক ক্রিয়াশৈলী সারা বিশ্বের কোটি কোটি ভক্তদেরকে তারা মাতিয়ে রেখেছে, ফুটবলের প্রতি অন্য এক লেভেলের ভালোবাসা নিয়ে এসেছে। সো আমার মনে হয় যে এই দুজন আমাদের কাছে অন্য রকমের অনুভূতি না। রাইট, আপনি দুইজনের নাম বললেন, মেসি, রোনালদো। এবার একটা ব্রাজিলিয়ান ফুটবলারের নাম বলেন এই স্কোয়াড থেকে, যার এরকম ফিগার আর কি, ভেরি জুনিয়র্স। সো এটা অবশ্যই মানতে হবে। এখন আর্জেন্টিনা দলে যেমন ডি মারিয়ার অভাব এখনো মানে খুবই ফিল করে। সো ভিনিকে যদি আর্জেন্টিনা দলে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আর্জেন্টিনা যে কাউকে বিট করতে পারবে, যে স্কোয়াড। রাইট, আপনার গোলকিপারের মধ্যে আপনার কাছে কি মনে হয়? আপনার আসলে প্রথমত দুইটা জিনিস আছে, একটা বলবেন আপনার গোলকিপার আইডলকে, এবং এই ওয়ার্ল্ড কাপে আসলে আপনি কোন কিপারের দিকে বেশি করে তাকিয়ে? বুফন আমার আইডল। ওকে, সো এই গোলকিপিং নিয়ে যদি কথা বলি, এই বিশ্বকাপে
আমরা দেখেছি খুব ছোট দেশে কিন্তু গোলরক্ষকরা যেই মহাকাব্য রচনা করছে Yeah, সেটা right. কিন্তু অ্যাজ এ গোলকিপার হিসাবে আমার কাছে আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে। আপনি কেপ ভার্দের গোলকিপার ফজিনা কথা বলি, দুর্দান্ত। গত রাতে যদি বলি এলরং এলরমের কথা 15টা সেভ করেছে, yeah. ড্র করেছে। সো আমার মনে হয় যে তিউনিশিয়ার সাথে এই ম্যাচ যদি একাই খেলে গেছে, তো আমার মনে হয় গোলরক্ষকরা কিন্তু এই বিশ্বকাপে যেই পারফরমেন্স করে যাচ্ছে, সো আমার মনে হয় যে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এই গোলরক্ষকদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কল্পনাতীত এই বিশ্বকাপে। নিকিতা সাহা, আপনার এই ওয়ার্ল্ড কাপের আপনার প্রথমত আমাদের একটা টাইম জোন খুবই এবার ডিফিকাল্ট, বিশেষ করে আমাদের সবার ঘুমের সাইকেল অনেকটা হ্যাঁ। চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই কাজ করতে হয়, শুটিং থাকে, এর মধ্যে খেলা দেখার কিভাবে বের করেন এবং কেমন কাটছে আসলে ওভারঅল ওয়ার্ল্ড কাপটা যদি বলেন? আসলে এইবারের ওয়ার্ল্ড কাপটা আমার বেশ অনেক গেমই দেখা হচ্ছে। টাইম বের করে নি, ওয়ার্ল্ড কাপটা আসলে দেখতে চাই আমরা। অন্যান্য খেলা অনেক সময় দেখা হয় না, আমরা সময় করতে পারি না, বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত। বাট ওয়ার্ল্ড কাপটা আসলে কষ্ট হলেও, ঘুম একটু কম হলেও মানে দেখার চেষ্টা করি, যে মানে ফ্যামিলি সবার সাথে মিলে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় মানে দেখার আচ্ছা, জন্য। আপনার বাসাতেও কি সবাই, মানে বাবা তো ব্রাজিল বললেন, সবাই কি ব্রাজিলিয়ান? না, আমার মার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যে আমার বাবার বিপরীত একটা দল। হ্যাঁ হ্যাঁ ওকে, সো কিরকম ব্যান্টার হয় একটু যদি মানে বলেন? মা হচ্ছে মানে শুধু আর্জেন্টিনা বিষয়টা এরকম না যে পর্তুগালে সাপোর্ট করতেছে, জার্মানি সাপোর্ট করতেছে, মানে ব্রাজিলের অপোজিটে যে Okay. মানে খেলতেছে তাকে সাপোর্ট করতেছে, না হলে হচ্ছে মানে খেলাটা জমে না। তার মানে গত ম্যাচে তো মন খারাপ হয়ে যাবে, হাইতির সাপোর্টার ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটু হাইতি ম্যাচ নিয়ে আসি। প্রথমত ব্রাজিল মরক্কোর সঙ্গে খুবই, আমি বলবো, ফুল পারফরমেন্স ওভারঅল। অফকোর্স মরক্কো ভালো দলে, সবকিছু মাথায় রেখে ব্রাজিলিয়ান পারফরমেন্স আমরা মরক্কোর সঙ্গে পাইনি। সো এক্সপেকটেশন ছিল যে ব্রাজিল উইল বাউন্স ব্যাক এগেইনস্ট হাইতি। ফার্স্ট হাফে কিছুটা মন ভরিয়েছে, বাট সেকেন্ড হাফে ওভারঅল আপনার বিশ্লেষণ বলবেন হাইতি ম্যাচ? ওভারঅল বিশ্লেষণ যদি বলি, ব্রাজিল একটা চাপের মধ্যে ছিল ফার্স্ট ম্যাচের পর। আমরা যে ব্রাজিলের কাছে যে ফুটবলটা প্রত্যাশা করি সেটা পাইনি। সেকেন্ড ম্যাচটা দেখেন গুনাকে দিয়ে শুরু করেছে নাম্বার 9। সো আমার মনে হয় যে সে তার বেস্ট পসিবল পারফরমেন্স করেছে অলরেডি। সে অলরেডি যে গোল, সেকেন্ড গোলটা খুব স্পেশালি অসাধারণ গোল ছিল এবং দেখার মতো গোল। ওইটাই ম্যাচটা পকেটে পুরে দেয় ব্রাজিল। আর ব্রাজিলের সবচেয়ে বড় ইয়ে ছিল, ধরেন এই ম্যাচটা একটু কমফোর্টেবল জয়লাভের পাশাপাশি বিল্ড আপ যেটা বলে ব্রাজিলের যে টাচি ফুটবল, সেটা খেলার জন্য। আমরা সেকেন্ড হাফটা যদি বলি যে সেকেন্ড হাফ ব্রাজিল গোল করেনি, কিন্তু কেন করেনি আপনি যদি দেখেন টোটাল ম্যাচে ব্রাজিলকে একটা শেপে আনার জন্য ব্রাজিল কিন্তু অনেক পিছিয়ে থেকে এবং মাঠটা ওয়াইড করে খেলছিল, নিজেদের মধ্যে টাচটা বেশি করে অনেকগুলো সাব খেলিয়েছেন, জি। কার্লো আনচেলত্তি জি। পরখ করেছেন। প্রথমত রায়ানকে রায়ানকে বাধ্য নেবেন। হয়েছেন, হ্যাঁ, রায়ানকে রায়ানকে ইনজুরি। জি। এনরিককে নামিয়েছেন, হেনরিক, মার্টিনেলি, মার্টিনেলিকে নামিয়েছে। সো এটা প্রয়োজন ছিল। আমরা দেখেন নেইমারের যে অভাবটা, সেটা কিন্তু নাম্বার 10 পজিশনে এখানে নেইমার, সেই পজিশনে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় যে বিশেষ করে ব্রাজিলের মিডফিল্ড জোনটা যদি দেখেন এবং দুইটা উইং ব্যাক, আমার কাছে ইতিহাস যদি আমরা ঘাটি সবচেয়ে ওয়ার্স্ট আমার কাছে মনে হয় ব্রাজিলের Yeah. মিডফিল্ড Yeah. এবং দুইটা Especially right back এ। স্পেশালি রাইট লেফট দুইটাই বলেন, আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না ব্রাজিলের। কারণ ব্রাজিলিয়ানরা অলওয়েজ ধরেন অ্যাটাকিং ফুটবলটা পছন্দ করে, দুইটা উইং সবসময় অপোনেন্টকে হ্যাঁ, প্রেসার ধরেন ওই যে দানি আলভেজের অভাব আছে ব্রাজিল দলে, মার্সেলো নাই একজন উইঙ্গারের কথা। কার্লোসের কথাই বলেন, কার্লোস রবার্টো কার্লোস Yeah. কাফুর কথা বলি। Yeah. সো অসাধারণ আপনার উইং ব্যাক গুলো ছিল। আচ্ছা, এই ম্যাচে একটা ছবি দেখাচ্ছিল, মানে গ্যালারিতে 4 জন লেজেন্ড বসা ছিলেন, কাফু, রোনালদো, রোনালদিনিও এবং কাকা। এই ছবি দেখার পর আমার মনে হয় ব্রাজিলের এই দলটাকে নিয়ে একটু আফসোসই হওয়ার কথা। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে এই রোনালদিনিও এবং কাকাকে দেখার পর চোখ বন্ধ করে মনে হয় যে ওদেরকে এনে নামিয়ে দিলে আমার কাছে মনে হচ্ছে এরকম। রাইট। কিন্তু আপনার কাছে শুনি, আপনি তো ব্রাজিল এই দলটাকে নিয়ে আসলে আপনার নিজের এক্সপেকটেশনটা কেমন এবং ওভারঅল কতটুকু পূরণ করলো দুটো ম্যাচে ব্রাজিল? অ্যাকচুয়ালি মানে ভাইয়া যেটা বললো যে ব্রাজিলকে আমরা যেভাবে এক্সপেক্ট করি, এইবার বিশ্বকাপে আমরা তুলনামূলকভাবে একটু কম পাচ্ছি, মানে আমরা যারা ব্রাজিল ফ্যান আছি। তো বাট এক্সপেকটেশন তো থাকেই, মানে মোটামুটি এভারেজ আর কি, মানে এবারের বিশ্বকাপটা। বাট গতবার প্রিভিয়াস গুলো যদি আমি দেখতে চাই তাহলে হচ্ছে ভালোই করছে।
আচ্ছা এবার একটা জিনিস বলেন, প্রত্যেকবার ব্রাজিল বিশ্বকাপে আসে এবং হেক্সা এবারে হেক্সা হবে, Obviously, এটা 2002 সালে আপনার হয়েছে। আপনার টার্গেট তো থাকবে ভাই। হ্যাঁ। আমার টার্গেট এইবার কিন্তু target পূরণ হবে। পাঁচটা এখানে তারা আছে, আরেকটা তারার প্রয়োজন। হ্যাঁ, সো এটার জন্য আপনার স্বপ্ন দেখতে এইবার পারেন। কোন হেক্সাটা পূরণ হবে জানেন? কোনটা? বিদায় নেওয়ার হেক্সা। তাই 5 বার বলছি, হইছে তাই বিদায় বলছি, নিছে, 6 বার আমি বলি, বিদায় তাই নিছে। বলছে, সময় বলে দিবে কারা কতটুকু যাবে। না নিশ্চয়ই। তবে আমরা প্রত্যাশা করব, আমি প্রত্যাশা করব এই দেশে বাংলাদেশের মানুষ ফুটবল বিশ্বকাপ আসলে তাদের কাছে সবকিছু একদিকে আর ফুটবল বিশ্বকাপ ইম্পর্টেন্স। তো আমার মনে হয় যে এই বিশ্বকাপের আমেজটা যদি আমরা একদম শেষ দিন পর্যন্ত ধরে রাখতে চাই, অন্তত সেমিফাইনাল পর্যন্ত দুটো দল যাক, ব্রাজিল আর্জেন্টিনা, তারপর যাওয়া হবে। এবং এইবারের গ্রুপের যে ফরম্যাট, জি। যদি আর্জেন্টিনা এবং ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তাদের ম্যাচ জিততে যায়, সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হওয়ার জোর সম্ভাবনা আছে এবং সেটা হলে সেমিফাইনালে একটা বিরাট ফাটাফাটি হবে ব্যাপারটা। ফাইনাল ওইটাই দেখে নিব, সমস্যা নেই। ইয়া নিকিতা, আপনার প্রেডিকশন, ভাই তো বললেন সেমিফাইনাল পর্যন্ত দেখছেন, আপনি এই ব্রাজিলকে কোন পর্যন্ত দেখছেন? চ্যাম্পিয়ন হবে মনে হয়? দেখা কঠিন যাক। প্রশ্ন হয়ে গেছে। হ্যাঁ, কঠিন প্রশ্ন এবারের বিশ্বকাপের জন্য হয়ে গেছে, যেমন পারফরমেন্স দেখতেছি, এক্সপেক্ট করতেছি ভালো করবে আরো সামনে, বাট নেগেটিভ কোনো মন্তব্য করতে চাই না, কারণ হচ্ছে ভালোবাসি তো দলকে। Wow, wow. আচ্ছা একটা জিনিস বলেন, ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল হবে, তখন আসলে কি অবস্থা হবে বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয়? একটা খুবই মারামারি যুদ্ধ লেগে যাবে, মানে তখন আসলে নিজেদের ক্লোজ বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না। আচ্ছা একটা জিনিস বলেন, আপনার কলিগদের মধ্যে, আপনি যেহেতু কাজ করেন, আপনি আকাতে কাজ করেছেন, হইচই আফরানি সচিন, এরকম অনেকদের সঙ্গে, সেখানেও নিশ্চয়ই ফুটবল নিয়ে এখন হয় না ব্যান্টার গেলে কাজের মাল থাকে? হ্যাঁ, আমার হচ্ছে যারা কলিগরা আছে তাদের আমি হচ্ছে দেখি, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ পর্তুগাল, অন্যান্য সাপোর্টার আছে। তো আমার ভার্সিটিতে, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তেছি, ওখানেও মানে খুব বিশাল একটা ভিড় খেলা দেখার, অ্যান্ড সাপোর্টারদের মধ্যে বিভিন্ন রকম সাপোর্টার। তো তর্ক বিতর্ক তো হয়, কারণ ওয়ার্ল্ড কাপের সময় আসলে যে দলকে সাপোর্ট করে, যে দলকে ভালোবাসে, সবাই চায় যে তার দল হচ্ছে আগায় থাকুক, অ্যান্ড তর্কতে আগায় থাকুক। এবং বাংলাদেশ যদি কখনো বিশ্বকাপে যায়, এবারে ওয়ার্ল্ড কাপ দেখে যেটা মনে হলো, কিউরাসাও, কেপ ভার্দে গেছে, এবং ধরুন 48 দল হয়ে গেছে, সুযোগ তো বাড়ছে, তখন বোধহয় বাংলাদেশের দর্শকদের কেউ দমায় রাখতে পারবে না। বিপ্লব, আপনি কি বলেন? দেখুন, যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলে, তো বাংলাদেশের মানুষ, আমার মনে হয় তাদের নিজের যদি শেষ সম্বলটাও বিক্রি করতে হয়, সেই সম্বলটাও বিক্রি করে হয়তো খেলা দেখতে যাইতে চাইবে, আমার কাছে মনে হয়। কারণ এত আবেগ, এত ভালোবাসা। হ্যাঁ, সো স্পেশালি আপনি এটা বোধহয় দেশের বাইরে গিয়ে বেশি ফিল করেছেন। আমি ফিল করি, রিসেন্টলি বয়সভিত্তিক দল নিয়ে গিয়েছেন, এই যে লাস্ট আন্ডার 20 চ্যাম্পিয়ন হওয়ার আমি গোলকিপার কোচ ছিলাম মালদ্বীপে। আপনি এত ক্রেজ, মানে কল্পনাতীত, এবং বাংলাদেশের মানুষ কাজ ফেলে রেখে এসে গ্যালারিতে বসে খেলা দেখছে, এবং সেটা মনে হচ্ছে যে ওইটা মালদ্বীপ না, এটা বাংলাদেশে খেলা খেলছি আমরা। সো অসাধারণ অ্যাটমসফিয়ার, আপনি কল্পনা করতে পারবেন না। ওই মানে ওই মাঠে যারা ছিল তারাই বুঝবে যে বাংলাদেশ না, এটা মালদ্বীপে খেলা হচ্ছে। আচ্ছা এগুলো কি একটু আফসোস বাড়ায় দেয় যে বাংলাদেশের ফুটবলে এত যে দর্শক জনপ্রিয়তা, সেই অনুযায়ী আমাদের মনে হয় ফুটবল যেখানে থাকার কথা আমরা সেখানে যেতে পারিনি? হ্যাঁ, অবশ্যই পরিকল্পনা, কারণ দীর্ঘদিন ধরে দেখেন আমরা সাফ চ্যাম্পিয়ন হয়েছি, সাব গেম চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের কিন্তু একটা হিস্ট্রি আছে ফুটবলে। আমাদের সময় আমরা কিন্তু বেশ কয়েকটা রেজাল্ট দিয়েছি। তখন থেকে যদি আমাদের এই জায়গাগুলো ঠিক করতো, যে আমাদের পরিকল্পনাগুলো যদি সঠিকভাবে নিত, তাহলে আজকে 2026-এ এসে এত টেন্স করতাম না। আমরা দেখুন মাঝখানে অনেক বছর কিন্তু এই ক্রেজ ছিল না। এই লাস্ট 2000 বিশেষ করে হামজা চৌধুরী আসার পরে, আমাদের যে প্রেসিডেন্ট তাবিদ আউল আসার পরে, সবার আগে কিন্তু এই যে বংশগত যারা আমাদের হামজা, সুমিত, সলিমান ব্রাদার্স, ওদেরকে যখন নিয়ে আসছে, এবং আরো বেশ কিছু প্লেয়ার আছে পাইপলাইনে যারা খুব সুন অ্যাজ পসিবল জাতীয় দলের সাথে ইনক্লুশন হবে। সো আমার মনে হয় যে এই যে একটা ক্রেজ শুরু হয়েছে ফুটবলের প্রতি, এখন আগে কিন্তু বাবা মারা ফুটবলের প্রতি একটা অনীহা ছিল, কিন্তু এখন আমাদের একাডেমি গুলো আছে, আপনি বিশ্বাস করবেন না, আমরা স্লট দিতে পারছি না। যে তারা কত প্রেশার, কত জায়গাতে ফোন আসছে যে আমাদের বাচ্চাদের কিভাবে ভর্তি করাবো। সো এখন ফুটবলের যে ক্রেজ, আমার মনে হয় যে এই ক্রেজটাকে কাজে লাগিয়ে আমরা যদি ভবিষ্যৎ পরিকল্পনাটা সঠিকভাবে নিতে পারি, এবং অলরেডি কিন্তু সারা বাংলাদেশ জুড়ে আমরা
under-15, under-17 Yeah. both of সাইডে কিন্তু আমি নতুন কুড়ির মতো ট্যালেন্ট হান্ট আমি করছি হচ্ছে। নতুন কুড়ি এবং বিএফএফ এর যে প্রোগ্রামগুলো স্কুল ফুটবল আছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই প্লেয়ার কালেকশন করছি। হ্যাঁ, সো এটার দায়িত্ব আমি আছি, ওটার সাথে আমি সম্পৃক্ত Wow, আছি। সো okay. আমার মনে হয় যে এই যে পাইপলাইন থেকে আমরা এই প্লেয়ারগুলো প্রতিভাগুলোকে নিচ্ছি, তাদেরকে নিয়ে যদি আপনি 5 বছর 10 বছরের পরিকল্পনা করেন, আমার মনে হয় যে বিশ্বকাপ খেলা অসম্ভব কিছু না। রাইট। বিশেষ করে আপনি যখন মাথায় রাখবেন যে কিউরাসের এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে, দেশটির জনসংখ্যা হচ্ছে 1,55,000। হ্যাঁ। ভাবা যায়, আমি যখন দেখলাম যে স্টেডিয়ামে এই 1,55,000-এর মধ্যে অন্তত 5,000 দর্শক চলে আসছে। আমার মোহাম্মদপুরে তো আছে না হলো 5 লক্ষ মানুষ। একদম। কেপ ভার্দের জনসংখ্যা 5.5 লাখের মতো, সেখানে বাংলাদেশের 18 কোটি মানুষ অলমোস্ট। আচ্ছা নিকিতা, আপনি কখনো মাঠে গিয়ে আপনার খেলা দেখা হয়েছে? না, এটার এক্সপেরিয়েন্স না। বিপ্লব দা, আপনার নেক্সট অ্যাসাইনমেন্ট, তাকে অবশ্যই নেক্সট বাংলাদেশের ম্যাচে খেলা দেখতে Please, নিয়ে ভাই। যাবেন। ঠিকই বলতে পারতো, Yes. এইটার যে অ্যাটমসফিয়ার আনবিলিভেবল। আমি অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি বিপ্লব ভাই, তারাও বলেন যে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলেছে, বাট ফুটবল ম্যাচে দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। এবং এইটা বোধহয় বেশি দেখা যায় ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ। দেখেন কত স্টোরি, দর্শকদের যে রিয়াকশন, রং বেরঙের, এবং যারা ওখানে আমেরিকায় গিয়েছেন আমাদের কলিগরা শুনছিলাম যে সেখানে রীতিমতো উৎসব চলে। এইটা কিন্তু আসলে একটা দারুণ ব্যাপার। এবং আমরা বোধহয় নিকিতা যেরকম খেলা দেখছেন টিভিতে, জার্সি কেনা, এই সব তো বোধহয় এটার একটা অংশ নাকি? হ্যাঁ, অবশ্যই। অ্যান্ড আমার মনে হয় কি আমাদের দেশে ক্রিকেটের থেকে ফুটবলের ক্রেজটা আমার কাছে বেশি লাগছে ওয়ার্ল্ড কাপের সময়। True. অ্যান্ড একটা উৎসবের মতো হয়ে যায় আমাদের, যেমন ঈদ, পূজা, বিভিন্ন রকম ফেস্টিভ্যাল, এটা একটা ফেস্টিভ্যাল। হ্যাঁ, অ্যান্ড সবাই মিলে এটা উদযাপন করে। রাইট। তো আপনার এইবারের আসলে প্রিপারেশন কেমন হয়েছে বিশ্বকাপ দেখার জন্য? জার্সি নেওয়া হয়েছে নাকি গিফট পেয়ে গেছেন? বাবা একটা নিয়ে আসছিল আমার জন্য, সো বাবার কাছ থেকে পাওয়া। অ্যান্ড এই তো খেলা দেখা, মানে ফ্যামিলির সাথে সবাই একসাথে খেলা দেখাটাই একটা মানে আনন্দ, মজা। সো ওইটা চেষ্টা করি। কাজ থাকলে তো আসলে কাজ বাদ দিয়ে রেখে করতে পারি না, বাট যতটুক সময় পাই অবশ্যই মানে সবগুলো ম্যাচ দেখারই চেষ্টা করি আর কি। আচ্ছা, আমরা একটু আমার ব্রাজিল দলটার দিকে তাকাই। বিপ্লবদা, ব্রাজিল দলে একটা তারা এবার যেটা করেছে, অবশ্যই তারা হেক্সা যাওয়ার জন্য মরিয়া বলে, যে 100 বছর পর ব্রাজিল দলে একজন অব্রাজিলিয়ান কোচ, কার্লো আনচেলত্তি, হু ইজ হাইলি রেটেড। অফকোর্স ইউরোপে সব জেতা হয়ে গেছে, বাট তার ব্রাজিলের সঙ্গে আসলে সম্পর্কটা নিয়ে অনেক কথা হচ্ছে। কেমিস্ট্রি, তিনি ব্রাজিল ফুটবলের ফিলোসফি, আইডিওলজি বুঝবেন কিনা, এবং প্রথম দুটো ম্যাচ দেখার পর আপনি কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে যদি কিছু বলেন। দেখুন, আনচেলত্তির হাতে কিন্তু যদি বলি যে রোনালদিনো, কাকা, রবার্তো কার্লোস, কাফু, রোনালদো নাজারিও, রোমারিও, কেউ নাই, এই ধরনের খেলোয়াড় নেই। সো যে লাগবে কিছু আর্জেন্টিনা থেকে কিছু নিতে পারবো না না না, সেটা ওয়াই নেওয়ার প্রয়োজন না। আমাদের যে টিমটা আছে ব্রাজিল টিম, এই টিমটাকে নিয়ে কিন্তু কার্লো আনচেলত্তি যে পরিকল্পনা নিয়েছে, আমরা জানি ইটালিয়ান প্র্যাকটিশিয়ান কোচ, এবং দীর্ঘ সময় তার যে ব্যাকগ্রাউন্ড বলেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে। সো ব্রাজিলিয়ানরা চিন্তা করেছে যে এমন একজনের হাতে দায়িত্বটা দেওয়া, সেটা কিন্তু সে দায়িত্ব পালন করে এসেছে অলরেডি। আপনি যদি বাছাই পর্ব দেখেন, ব্রাজিল যখন বাছাই পর্ব খুব খারাপ অবস্থা ছিল, সেই সময় কিন্তু 2025-এ সে দায়িত্ব নেয়। এবং এটাতে আমি কিছু রিপোর্ট আছে যে সাবেক ফুটবলার, আপনি যাদের নাম বললেন, তাদেরও একটা প্রেশার ছিল যে না, আমাদের এখন উই শুড গো টু ইউরোপিয়ান কোচ। অবভিয়াসলি, কারণ খেলা বেশিরভাগই হয় কিন্তু ইউরোপের টিমগুলোর সাথে, কারণ ওই ধাঁচের প্লেয়ারদের সম্বন্ধে ভালো ধারণা কিন্তু কার্লো আনচেলত্তি, কারণ কার্লো আনচেলত্তি দীর্ঘ সময় কিন্তু এদের সাথে টাচি। সো আর ইটালিয়ান ট্যাকটিক্স যে ফর্মুলাগুলো, বিশেষ করে ডিফেন্স লাইনটাকে স্ট্রং করা এবং ডিসিপ্লিনে একটা ব্যাপার আছে। আপনি যদি দেখেন ব্রাজিল টিমটা কিন্তু বাছাই পর্বের আগে খুবই বাজে অবস্থা ছিল যে বাছাই পর্ব উতরাতে পারবে কিনা। ওই সময় যখন উনি নিয়েছেন, পরপর 9 ম্যাচ কিন্তু অপরাজিত থেকে কোয়ালিফাই করেছে। এবং ড্রেসিং রুমটা যদি দেখেন, অ্যালিসন একটা ইন্টারভিউতে বলেছে যে আমাদের ড্রেসিং রুমটা ছিল খুবই অগোছালো, সেটাকে গোছালো করার পিছনে না, আনচেলত্তির ওইটাকে মনে হয় সবচেয়ে স্ট্রং Strong জোন, zone, ম্যান ম্যানেজমেন্ট খুব ভালো জানেন, ড্রেসিং রুমে ডিসিপ্লিন আনতে এবং পারে। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনি আজকে দেখেন পর্তুগাল টিমটার অবস্থা, রোনালদোর দিকে যদি তাকাই, মনে হয় যে রোনালদো অন্য গ্রহ থেকে এসেছে, তাকে নিয়ে কেউই চিন্তা করে না। সো একটা টিম গেম, ফুটবল হলো টিম গেম। একটু যে সবার মধ্যে একটা রিলেশনশিপ যদি না থাকে, কোনো ভালো রেজাল্ট করা যায় না। আর আপনি হয়তো এই ব্রাজিলকে নিয়ে, আমরা হয়তো প্রথম ম্যাচটা দেখে খুবই ডিজার্টেড হয়েছি, পরের ম্যাচটাও কিন্তু আপনার একদম স্যাটিসফ্যাকশন না। অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসেবে যদি আমরা ফ্রেন্ডলি বলি, সো আমার মনে হয় ডে বাই ডে ইমপ্রুভ করার জায়গা আছে, করছে। ডিউ টু আমার শক্তি যা আছে, বিশেষ করে ব্রাজিলের যে শক্তিটা আছে আনচেলত্তির হাতে,
তাকেই কাজে লাগানোর চেষ্টা করছে। তার মধ্যে রাফিনিওর মতো একটা খেলোয়াড় অলরেডি ইনজুরি হয়েছে, যাকে সব সময় ধরেন একদিকে রাফিনো আরেকদিকে ভিনি, এই দুজনের কম্বিনেশনে কিন্তু অ্যাটাক গুলো তৈরি হয়। সো ব্রাজিলের এই জায়গাটা খুবই এখন ওরিড হওয়ার মতো। সো আমার মনে হয় তারপরও চেষ্টা করছে। আপনি বিশেষ করে আপনার এখন নেইমারের ব্যাপারে অলরেডি বলে দিয়েছে যে নেক্সট ম্যাচে পাবো। এটা হলো মেন্টাল হয়তো সাপোর্টের জন্য বলছে, আমি জানি না কতটুকু খেলতে পারবে, ইনজুরি নিয়ে কতটুকু খেলতে পারবে এটা আসলে দেখার বিষয়। সো আমার মনে হয় যে ব্রাজিল যে টিমটা আছে ডে বাই ডে ভালো করবে। আমরা যাকে আন্ডাররেটেড ধরছি ব্রাজিলকে, এটা কিন্তু যারা বড় টিম তারা কিন্তু ধরছে না, বোকামি করবে। বিশ্বকাপের জায়গায় ব্রাজিল মানে ওয়েটের একটা জায়গা, এবং তাদের যে কোয়ালিটি প্লেয়ার আছে, হয়তো ইন ফিউচারে এনরি, মার্টিনেলি, আপনার রায়হান, এরা কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার। সো সময় নিবে, কিন্তু আমার মনে হয় এই ব্রাজিল ঘুরে দাঁড়াবে। এই বিশ্বকাপে দেখবেন যে একটা সময় দেখবেন আমরাও বলবো যে এই ব্রাজিল কিভাবে ফাইনাল খেলছে। নিশ্চয়ই আমরাও সেটা দেখতে চাই। নিকিতা কিছু যোগ করতে চান না? আপনি নিশ্চয়ই, আপনি দেখলাম বেশ হাসছেন, মানে এই কথা শুনে আপনার খুব খুশি লাগছে না? ব্রাজিলকে নিয়ে ভালো কথা, একটু কনফিডেন্স পাচ্ছেন। না, আস্তে আস্তে আমাদের আশা যে আরো ভালো করবে, কারণ হচ্ছে এইবার বিশ্বকাপে একটু তুলনামূলকভাবে আমরা একটু কম পাচ্ছি ব্রাজিলের কাছ থেকে, মানে যেভাবে আমরা এক্সপেক্ট করতেছি। তো আমাদের আশা থাকবে যে আরো সামনে মানে আরো গুছায়, আরো প্লেয়ার বাছাইয়ের দিক থেকে এন্ড সবকিছু, মানে ইনজুরি একটা ফ্যাক্ট, মানে ভাই যেটা বললো, ভিনি অলরেডি টার্গেটে আছে আমার মনে হচ্ছে কারণ রাফিনিও খেলতে নামলে নেইমার তো সেম টার্গেট করবে। হ্যাঁ, এইবার যদি নেইমার ভাই ওই যে মানে দেখেছেন তো ইয়েলো কার্ড কিন্তু দিয়ে দেয়, কেউ টাচা ছাড়াই পড়ে যায়, নেইমার কিন্তু সাবধান থাকতে হবে। অলরাইট, আমরা ব্রাজিল নিয়ে তো অনেক কথা বলছি, কিন্তু এই বিশ্বকাপে বোধহয় চমক দেখেছে এর মধ্যে কিউরাসাওয়ের মতো দল প্রথমবার যারা খেলতে এসেছে। কে ভার্দে, ছোট দলগুলো যারা খানিকটা আন্ডাররেটেড বলে মনে করা হয়, তারা কেমন করছে সেই দলগুলো নিয়ে কথা হবে। একটা ছোট বিরতির পর দেখছেন ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজ। আমরা ফিরছি একটা ছোট বিরতির পর। দেখছেন ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজ, সাথে আছে আমি ফজল তুমিন, এবং আমার সঙ্গে আছেন দুজন গেস্ট যারা অফকোর্স তাদের নিজেদের জায়গায় কাজ করছেন, কিন্তু তাদের একটা জায়গায় মিল, তাদের গায়ের রক্তের রং লাল না হলুদ। আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী নিকিতা সাহা এবং সাবেক জাতীয় ফুটবলার এবং গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ব্রাজিল নিয়ে অনেক কথা বলে ফেলেছি। আমি একটু নিকিতার কাছে এবার প্রথমে যাবো যে আপনি সাধারণত বিশ্বকাপে যেটা হয়, আমরা একটু সারপ্রাইজ থাকে, চমক থাকে। এই বিশ্বকাপে আপনার চোখে এরকম কিছু পড়েছে কিনা যেটাতে আপনি অবাক হয়েছেন বা মনে হয়েছে ওয়াও? আমি লাস্ট ইংল্যান্ড অ্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচটা দেখলাম, তো ওইটা আমার কাছে খুব এক্সাইটিং লাগছে, যে একদম এই ওয়ার্ল্ড কাপের অন্যতম হাই ভোল্টেজ। হ্যাঁ, তো এটা এক্সপেক্ট করি নাই যে এতটা মানে দারুণ হবে। সো এটা একটা মানে আমার দেখা যেটা, মানে আমি সবগুলো ম্যাচ তো অবশ্যই দেখতে পারি নাই, যে কয়টা দেখছি ওটার মধ্যে মানে এটা বেস্ট ছিল আর কি। চারটা নতুন দল এসেছে, কেপ ভার্দে, কিউরাসাও, উজবেকিস্তান এবং জর্ডান। কেমন উপভোগ করছেন ঢাকাটা? বিশেষ করে আপনি যদি বলি যে আমি স্পেনের সাথে কেপ ভার্দে, ওয়াও, একদম মন জিতে নিয়েছে সবার। এই ম্যাচটা নিয়ে প্রেডিকশনের জায়গায় যদি বলেন, আমি বেশ কয়েকটা টিভির সাথে আমি লাইভ প্রোগ্রাম করেছি। প্রেডিকশনের জায়গায় আমি তখন বলেছিলাম যে এই ম্যাচটা 6 গোলে হারবে। এটাই ছিল প্রেডিকশন, এটাই বাস্তব ছিল। হ্যাঁ, সো এই ম্যাচে আপনার হজিনা যেটা বলি গোলকিপার, যে মানে একটা যে রেকর্ড করেছে, এটা অসাধারণ ছিল, যেটা কল্পনাতীত এবং মহাকাব্যিক একটা পারফরমেন্স যদি বলি। একাই সে 7টা জেনুইন গোল, মানে 100% গোল সে সেভ করেছে। সো ওই ম্যাচে যদি 6 গোল হতো তাহলে আমার সাথে মিলেও যেত। তো আনফরচুনেটলি হলো এটাই ট্রু, এবং বিশ্বকাপটা কিন্তু গোলরক্ষকদের মহাকাব্যিক একটা খেলা দেখেই কিন্তু শুরু হয়েছে। নানা রকম পারফরম্যান্স আমরা দেখি। আপনি যদি স্পেনকে দেখেন, স্পেন কিন্তু এই বিশ্বকাপের যে কয়েকটা টিমের মধ্যে একটা টিম যারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, এবং তাদের অ্যাটাকিং যদি বলি এবং নান্দনিক ফুটবল বলেন, টাচি ফুটবল, টিকি টাকা ফুটবল, সবকিছুই করেছে শুধু স্কোরিং ছাড়া। সো আমার মনে হয় যে এটা আমার চোখে অনেক বড় জায়গায়। আর
আরেকটা জিনিস হলো, আপনি জর্ডানের কথা বলছেন, জর্ডান নতুন দল হিসাবে আমার কাছে ওইরকম পারফরমেন্স দেখিনি, যেটা আমরা প্রথম ম্যাচে কাতারের কাছে দেখেছি। কাতারও কিন্তু পরের ম্যাচ কানাডার সাথে 6 গোলে হেরেছে, ধারাবাহিকতা নেই। সো এর বাইরে আমি জাপানকে এগিয়ে রাখবো, আমাদের এশিয়া ডার্ক হর্স যেটা বলি আমরা, আমাদের জন্য এশিয়া ব্রাজিল, জাপান। সো আমার মনে হয় যে জাপান অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপটা কিন্তু মহাকাব্যিক গোলরক্ষকদের একটা বিশ্বকাপ হতে যাচ্ছে, যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা কি বলবো, মার্টিনেজের অসাধারণ সেভ, একটা সেভ যেটা বলি ফ্রান্সের সাথে লাস্ট মুহূর্তে ওই সেভ না করলে আর্জেন্টিনা কখনোই চ্যাম্পিয়ন হতো না। সো আমার মনে হয় যে ওই সেভটা যেমন সারা জীবন মনে থাকবে, আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপটাও কিন্তু গোলরক্ষকরা তাদের বেশ পসিবল পারফরমেন্স করে যাচ্ছে এর মধ্যে দিয়েছে, এবং এখনো লং ওয়ে টু গো, আরো পারফরমেন্স দেখবো। নিকিতা, আপনার কোনো সেকেন্ড টিম আছে মানে ব্রাজিলের পরে আছেন এই দলটা খেলা ভালো লাগবে, এই দলটা জিতলে ভালো লাগবে, এরকম আর কোন দল আপনার পছন্দ, সাপোর্ট করেন? অ্যাকচুয়ালি আমি আর্জেন্টিনার বিপরীত হলেও আর্জেন্টিনার খেলা অবশ্যই ভালো লাগে। ইংল্যান্ড ভালো করতেছে, সেফ কথা, এখন ব্রাজিলিয়ান হবে এই কথা বলে যে মোটামুটি নিজেকে সেভ হয়ে যাবে। এটা একটা পলিটিক্যাল কথা হয়ে গেল মনে হচ্ছে। আমি তো অন্যান্য দলের কথা বলতেছি, যেমন ইংল্যান্ডের কথা বললাম, ক্রোয়েশিয়া খুব ভালো খেলছে, ফ্রান্সের খেলা দেখছি। দেন মোটামুটি যারা খেলছে। পছন্দের ফুটবলার কে? রোনালদোকে ভালো লাগে? আমার পছন্দের ফুটবলার বলতে 1 নম্বরে আছে মেসি, এটা হচ্ছে হ্যাঁ এটা। আর সেকেন্ডলি নেইমারকে ভালো লাগে। দেন থার্ড হচ্ছে রিসেন্টলি ভালো লাগছে হ্যারি কেইন, যে হ্যাঁ 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 ওনাকে খুব ভালো লাগছে রিসেন্টলি। তবে নেইমারকে পছন্দ করার অবশ্য কারণ আছে। নেইমারের বলা হয় যে নেইমারের সঙ্গে আপনার অনেক মিল আছে, অ দিয়ে আপনিও বলা হয় আর কি। আমি নামের নিকিতা নেইমার আছে। জি, আপনি কি যেন বলছিলেন নেইমার অভিনেতা না, তাহলে কেন তাকে বলা হয়? আপনি দেখুন ওর যে স্কিল, ওর স্কিলের জন্য ওকে বিহাইন্ড থেকে ট্যাকেল করে ফেলে দিচ্ছে, যেটা ম্যারাডোনাকেও আমরা দেখেছি। হ্যাঁ, ম্যারাডোনাকে দেখেছি, ম্যারাডোনা যদি বেস্ট প্লেয়ার যারা, যেমন ভিনিকে দেখেন, ভিনি যখনই বল নিয়ে দৌড়াচ্ছে, ডস করে যাচ্ছে, স্পিডে যাচ্ছে, তাকে বিহাইন্ড ট্যাকেল করছে, টেনে ফেলে দিচ্ছে। তো এই জিনিসগুলো যেন কিন্তু ফিফা অনেকটাই স্ট্রং হয়েছে এখন দেখি আমরা। সো এখন যে নতুন যুগ এসেছে, এখন যে সুযোগ সুবিধা দিচ্ছে, আগে যারা আমাদের রোনালদিনো, কাকা, ওদের সময় কিন্তু এত বেশি ফ্যাসিলিটিস ছিল না, আধুনিক ইয়ে ছিল না। এই ফ্যাসিলিটিস গুলোর জন্য কিন্তু ওদেরকে রক্ষা করার জন্য কিন্তু যে ক্রাইটেরিয়া গুলো এসেছে, সো এটা কিন্তু বেশ পসিবল প্লেয়ার সেভের জন্য। মেসি যখন বল ধরে 4-5 জন তাকে ধরে রাখতে চায় এবং তাকে পিছন থেকে ট্যাকেল করছে, কতটুকু মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে তার ওই সময় কন্ট্রোল করতে। সো লাস্ট যদি দেখি আর্জেন্টিনা ম্যাচে অনেকেই ট্রল করেছে মেসি হ্যাটট্রিক করার পর, খুবই দুঃখজনক যে একটা ট্যাকেল হয়েছে, সে ইচ্ছাকৃত না, বলেছে কার্ড দেয়নি কেন? কার্ড তখনই দিবে রেফারিরা, একটা খেলোয়াড় কিন্তু মাঠে তার বিহেভিয়ার অনেক বড় ইম্পর্টেন্স জায়গা। হ্যাঁ, সো মেসি কিন্তু সেই ধরনের না, তার বিহেভিয়ার অ্যাগ্রেসিভ না, পার্সোনালিটি অনেক ভালো দেখে ওই জন্য কার্ডটা শো করেনি। কিন্তু যদি আপনি দেখেন রেফারি হয়তো চিন্তা করেছেন না মেসিকে এই কার্ডটা দিব না, ডিউ টু তার পার্সোনালিটির জন্য। যদি তার ওই ধরনের অন্য কোনো খেলোয়াড় হতো মিনিমাম একটা ইয়েলো কার্ড দিত। আমরা একটু ব্রাজিলের প্রথম ম্যাচে ফিরতে চাই নাকি আপনার কাছে? প্রথমত হচ্ছে যে ব্রাজিল মরক্কোর সঙ্গে শুরু করলো, এই ম্যাচের আগে আসলে টেনশন ছিল, কারণ র্যাঙ্কিং এ 6-7, তার উপর মরক্কো গত ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স করেছে, সেমিফাইনাল খেলেছে, বাংলাদেশের অনেক ফ্যান হয়ে গেছে মরক্কোর। সেই ম্যাচের আগে আমি যদি শুধু মরক্কোর পারফরমেন্স নিয়ে জানতে চাই, অবভিয়াসলি ব্রাজিলের খেলাতে হয়তো মন হয়নি, বাট মরক্কো তো ডিজার্ভিং দল। মরক্কোর খেলা আপনার কাছে কেমন লেগেছে? মরক্কোর খেলা ভালো লেগেছে, কারণ ব্রাজিল মানে শক্তিশালী দল হিসাবেই ধরে, সেইখান থেকে মানসিক স্ট্রেংথ রেখে যে ওরা খেলছে এন্ড ড্র করছে। সো আই থিংক বেটার করছে, অনেক অনেক ভালো করছে। মরক্কো এবার কত দূর যাবে ভাই, কি মনে হয়? তারা গত ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলা দল। আপনি ফার্স্ট ম্যাচটা যদি আমি দেখি, ফার্স্ট ম্যাচে কিন্তু মরক্কো আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে, এবং তখন আমার একটা প্রেডিকশন ছিল এই মরক্কো সেমিফাইনাল যেতে পারে। কিন্তু সেকেন্ড ম্যাচটা যদি স্কটল্যান্ডের সাথে দেখি, আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। ব্রাজিলের সাথে যে ফুটবল খেলেছে সেটা আমি দেখিনি, এবং আনফরচুনেটলি যদি হয় সেটা হলো স্কটল্যান্ড দুটো পেনাল্টিও পেয়েছে। যদি আপনি রেফারি যদি একটু কনসিডার করতে এটা পেনাল্টি হয়, অন্তত একটা অন্তত পেনাল্টি। সো আমার মনে হয় যে মরক্কোর পারফরমেন্স প্রথম ম্যাচের তুলনায় সেকেন্ড ম্যাচ বেটার মনে হয়নি। আর অবশ্যই যে অনেক ভালো মানের খেলোয়াড় আছে এখানে, সৌদিয়াজের মতো খেলোয়াড় আছে, সাইবেরির মতো স্ট্রাইকার আছে, আমার নাই।
সো বোয়াদ্দির মতো একটা বুস্কেট টাইপ অফ প্লেয়ার আছে। Yeah. So, আশরাফ হাকিমি। আশরাফ হাকিমির কথা তো কি বলবো। সো আমার মনে হয় যে ওদের বেশ কিছু তরুণ খেলোয়াড় আছে। আপনি ওদের গোলকিপারের কথাই ভুলে না, গেলেন। না, ওই ইয়াসিন বুনোর কথা বলেননি তো, ওটা পরীক্ষিত। Yeah. গোল পোস্টে ইয়াসিন বুনো আছে, লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখেছি Yeah. এবং সৌদি লিগে অসাধারণ পারফরমেন্স করেছে। গোলকিপিং পজিশনটা যদি দেখেন, এখানে নয়ার, ইয়াসিন বুনো, কোর্তোয়া, Yeah. তারপরে আপনার ইংল্যান্ডের গোলকিপার সো পিকফোর্ড। পিকফোর্ডের কথা বল, এদের কথা না বললেই চলে, কারণ এরা কিন্তু পারফর্মার। সো আমার মনে হয় এখন তরুণ গোলরক্ষকদের দিয়ে চোখ থাকতে হবে, বিশেষ করে আপনার এই যে ধরেন সুজুকির কথা বলি, জাপানের গোলকিপার, Yeah. মেক্সিকান গোলকিপার আচ্ছা, আছে। জাপানে কি সবসময় একটা হোন্ডা সুজুকি কিছু না কিছু থাকে না? এই সুজুকি কিন্তু কালারটা দেখেছেন, ও কিন্তু জাপানিজ না, তার ফ্যামিলি বংশোদ্ভূত। সো আমার মনে হয় যে ওর পারফরমেন্স দেখেন, অসাধারণ পারফরমেন্স, এবং মেক্সিকান গোলকিপার দেখেন অসাধারণ কিছু সেভ দেখেছি। হ্যাঁ, বেসিক্যালি এই গোলকিপারের জন্য ধরুন এখন আর ওচোয়ার নামা হচ্ছে ওচোয়ার না। নামা হচ্ছে না। ষষ্ঠ বিশ্বকাপ বেচারার খেলা হবে কিনা? কারণ চেয়ার বসে থাকে না কারণ। Yeah. সো আমার মনে হয় বয়সে একটা ব্যাপার আছে। হ্যাঁ, বয়স ডাজেন্ট ম্যাটার। আমরা যদি মজিনার দিকে তাকাই, 40 বছর। 40 বছর, দুর্দান্ত। 37 বছরের গত রাতে ইরোমের কথা বলি, অসাধারণ পারফরমেন্স। সো মনে হয় যে এই বিশ্বকাপটা বেশ কিছু মানে ফিউচার আইকনিক প্লেয়ার আমরা দেখতে পাবো, যেটা আগামী দিনে বড় বড় দলগুলো চোখ পড়ে আছে। নিশ্চয়ই এটা প্রতি বিশ্বকাপে হয়, এবারও অলরেডি ক্লাবগুলো খুঁজছে যে কাকে কাকে নেবে তাদের দলে। নিকিতা, এমনিতে বিশ্বকাপে কি মনে হয় আপনার কাছে, কোনো ম্যাচে অনেক গোল হলে বেশি মজা হয়, এক্সাইটিং, নাকি গোল কম হলেও মনে হয় সেই ম্যাচটা অনেক সময় আসলে ভালো ম্যাচ হয়েছে? আসলে ডিপেন্ড করে যে তখনই মজা হয় যখন দুইটা দলই একদম প্রায় সমান সমান আর কি। True. হ্যাঁ, তখন ম্যাচটা অনেক এক্সাইটিং হয়ে যায়। তখন একটা গোল হইলেই মানে খুবই মানে মানে ওইটা খুবই এক্সাইটিং। Tense, যদি true, একটা true. দল খুব দুর্বল থাকে, একটা দল খুব স্ট্রং থাকে, তখন খেলাটা মানে ওই রিদম থাকে না ওইটার, মানে মজা পাওয়া যায় না। রাইট। এবং সাধারণত যেটা হয়, এটা নিয়ে আপনি যদি নেটফ্লিক্সের ওই যে মানি হাইস্ট সিরিজটা দেখেন, হ্যাঁ, আমি সেখানে দেখছি প্রফেসরের একটা already। ডায়লগ আছে যে যদি ব্রাজিল আর ক্যামেরুনে খেলা হয়, মানুষ অটোমেটিক্যালি ক্যামেরুনের প্রতি একটা সফট কর্নার কাজ করে। হ্যাঁ। তো এই ওয়ার্ল্ড কাপে আমরা ছোট দলগুলো নিয়ে যেহেতু কথা মানে বলছি, উইকদের প্রতি একটা আলাদা একটা দুর্বলতা কাজ হ্যাঁ। করে, রাইট সেটাই। রাইট। এবং সেই জায়গাটায় আমরা ধরেন মরক্কোর কথা বলছি, কিউরাসাও বা কেপ ভার্দে যারা এসেছে, এর বাইরে মানে নরমালি কি হয় যে আফ্রিকা থেকে কোনো না কোনো চমক থাকে। হাইতি এবং স্কটল্যান্ডে দুটো দলে কিন্তু অনেক বছর পর বিশ্বকাপ খেলছে। এবং হাইতি ধরুন তারা যদিও ওশেনিয়া অঞ্চল থেকে এসেছে, বাট স্টিল হাইতির খেলা আপনার কাছে কেমন লেগেছে? হাইতি ধরেন এই বিশ্বকাপে হয়তো 74-এর পর প্রথম এসেছে, Yeah. দীর্ঘ অনেক বছর, অনেক বছর। আপনি যদি দেখেন 52 years 52 ইয়ার্স। সো হাইতি এসেছে, ওরা প্রথম খেলাটা যদি দেখেন আপনি, খেলেছে কার সাথে? প্রথম ম্যাচটা ওরা কি বলে স্কটল্যান্ডের সঙ্গে। স্কটল্যান্ড টাফ টিম, ইংলিশ হুম। প্রিমিয়ার লিগে খেলা, স্কটিশ লিগে খেলা, ভালো প্লেয়ার আছে, ফিজিক্যাল বলেন, দুটো দলের একটা ফিজিক্যাল খুব ফাইট হয়েছে এবং এক গোলে হেরেছে ওরা, ওই ম্যাচটা হেরেছে এক গোলে। কিন্তু ওরা প্রথম ম্যাচটা খারাপ করেনি আমার কাছে মনে হয়, কিন্তু পরবর্তী ম্যাচগুলো খেলেছে কার সাথে? আপনি দেখেন ব্রাজিলের সাথে। Yeah. যে ব্রাজিল সবই খুব ভালো যে করে। ব্রাজিল 22 বছর আগে এই হাইতিতে গিয়ে গৃহযুদ্ধ থামিয়েছে ফ্রেন্ডলি ম্যাচ খেলে। একদম। সো আপনার বুঝতে হবে সেই হাইতি Yeah. ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিলের সাথে, আর ব্রাজিল যদি যে পারফরমেন্স ফার্স্ট হাফে ছিল, ব্রাজিল যদি কন্টিনিউয়াস ওই প্রেশারাইজ করে অ্যাটাকিং ফুটবল খেলে যদি ওইরকম খেলতো, তো আমার মনে হয় আরো গোল দিতে পারতো। ব্রাজিল কিন্তু চেয়েছে তারা বিল্ড আপ ফুটবল খেলে টিমের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করা সব player। আচ্ছা, আইভরি কোস্টের খেলা দেখেছেন কিনা জার্মানির সঙ্গে? কি আমার কাছে দারুণ খেলা অসাধারণ আছে। লেগেছে, এবং এই ম্যাচে আমি প্রেডিকশনও করেছিলাম যে আইভরি কোস্ট হয়তো ড্র করবে ম্যাচ। অ্যাশা জিততে ছিল এবং লাস্ট এক্সট্রা টাইমে গিয়ে গোল কনসিড করেছে। সো আমার মনে হয় যে আইভরি কোস্ট সবার মন জয় করেছে, Right. আমার মনে হয়। Right. এবং ওরা কোয়ালিফাই করার মতো আর একটা দাবিদার হুম। এই গ্রুপ থেকে। নিকিতা, আপনার কোনো প্রেডিকশন আছে ওয়ার্ল্ড কাপের টপ 4 বা সেমিফাইনালিস্ট কারা হতে পারে? কোন চারটা দল আপনি মনে করেন যে যারা সেমিফাইনালে যাওয়ার মতো? আচ্ছা, আপনি এটা নিয়ে একটু ভাবতে থাকেন, এটা নিয়ে ভাবতে থাকেন। আমরা বরং ওই ফাঁকে আমি একটু বরং আপনার কাছে অন্য কথা শুনি। ধরুন আপনার ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার যদি মেমোরিজে আমরা একটু চলে যাই, সাধারণত আমরা সবারই বিশেষ করে স্পেশালি 90s কিডদের যেটা হয়, আমাদের টিভিতে খেলা দেখা, বাংলাদেশে তারপর কোথায় বড় টিভি, রঙিন টিভি আছে সেখানে খেলা দেখা, অনেক আয়োজন করা। তো আপনার এরকম কোনো মেমোরি আছে ওয়ার্ল্ড কাপ ম্যাচ নিয়ে? হ্যাঁ, বরাবরই তো আমি ছোটবেলা থেকে টিভিতেই দেখে আসছি, বাট এই ওয়ার্ল্ড কাপটা আমি হচ্ছে ল্যাপটপে দেখছি আর কি। বেশিরভাগ সময়ই ফ্যামিলির সাথে দেখা হয় যদি বাসায় থাকি, আর যদি বাসায় না দেখা হয় তাহলে ল্যাপটপ বা মোবাইলে হচ্ছে দেখিনি। যদি
মানে ফাঁকে ফাঁকে সময় মানে কাজের ফাঁকে ফাঁকে। তো টিভিতে আসলে দেখার মজাটাই আসলে আলাদা। তো আমরা আসলে ফোনে বা ল্যাপটপে বা কোনো সাইট থেকে দেখতে গেলে মানে ওইটা পরেও দেখা যায়, আগেও দেখা যায়, বাট টিভিতে ওই টাইমে বসে খেলাটা দেখা, লাইভ দেখা, সো ওইটা আসলে খুবই মানে আই থিঙ্ক খুবই এক্সাইটেড একটা জিনিস। Right, যে but বাংলাদেশে কিন্তু ধরুন ফিফার গত বছর ওয়েবসাইটে তারা বা সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে ওই বিগ স্ক্রিনে খেলা দেখার যে ব্যাপারটা সেটা কিন্তু তারা দারুণভাবে এবারও দেখছি কভারেজ করেছে। তো বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা আছে কিনা বা দেখতে চান কিনা নিশ্চয়ই সুযোগ পেলে। আপনাদের ইউনিভার্সিটি তো বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইউনিভার্সিটিটা দেখছি। ওকে, হাউ ওয়াজ ইট, দ্য অ্যাটমসফিয়ার? খুবই ক্রেজ ছিল। অ্যান্ড ওই দিন যেদিন আর্জেন্টিনার খেলা ছিল, ওই দিন 8টার সময় যে ক্লাসগুলো থাকে মানে স্টুডেন্টরা বাঙ্ক করছে। তো এতই ক্রেজ ছিল আর্জেন্টিনার। এই ওয়ার্ল্ড কাপে আমি কেন জানি না যে তরুণদের মধ্যে আর্জেন্টিনা দলের হচ্ছে ক্রেজটা একটু বেশি। বাট একটু আগে থেকে যারা দেখে আসতেছে তারা আবার একটু যাচাই বাছাই করে যে আচ্ছা কোন দল একটু ডিফারেন্ট থাকে আই থিঙ্ক। কিন্তু যারা মানে এইবার বা গতবার থেকে দেখতেছে আর্জেন্টিনার ফ্যানটাই বেশি আই থিঙ্ক। ওকে, মানে তাহলে আমার একটা observation। বিশ্বকাপ জেতার ইফেক্ট তো আছেই। আচ্ছা, আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে বিশ্বকাপে গোল হলে নাকি কম হলে ভালো লাগে, আপনি সেটা বলেছেন। কিন্তু এইবার ওয়ার্ল্ড কাপে একটা রেকর্ড হয়েছে বিপ্লবে, সেটা হচ্ছে যে মাত্র 33 ম্যাচে 100 গোলের টাচ করে ফেলেছে। এইটা একটা খুবই অসাধারণ ব্যাপার, কারণ এই ওয়ার্ল্ড কাপের ইতিহাসে একবারই এরকম হয়েছিল যে কম ম্যাচে 100 গোল, এটা সেকেন্ড মানে ফাস্টেস্ট। ওই হিসাব করলে এই ওয়ার্ল্ড কাপে আসলে অনেক গোল হচ্ছে, এটা বলতেই হবে। এবং সেটার জন্য কি মনে করা হয়, মানে আপনার কাছে কি মনে হয় যে টাইম হ্যাজ চেঞ্জড, মানে নাকি এবারে গোলের কোনো ব্যাপার আছে, বলের কোনো ব্যাপার আছে, নাকি রেফারিদের নিয়ম প্রভাব ফেলছে, নাকি কিপারদের আসলে ডিফিকাল্টিস যাচ্ছে? না, কোনো ডিফিকাল্টিস না কিপারদের। আমি কিপারদের পক্ষেই, কারণ আপনি দেখেন কিপারসরা কিন্তু অসাধারণ ম্যাচ খেলছে। আপনি যদি হাতে গোনা যদি আপনি মিস্টেক খুঁজে পান, খুব কম গোলরক্ষকদের ভুলে গোল খাচ্ছে। আমরা সাউথ কোরিয়ার গোলরক্ষকের একটা ছোট্ট মিস যদি বলি, সেটা থেকে হয়তো সাউথ কোরিয়া একটা ম্যাচ হেরেছে এক গোলে, কিন্তু ম্যাচটা ছিল আউটস্ট্যান্ডিং গোলকিপার এবং অনেক সেভ আছে। ওই গোলটা ডিউ টু ক্যাচ করে যখন পড়ছে, তার নিজের খেলোয়াড় তার বুকের মধ্যে চলে আসাতে জাস্ট ফল ডাউন করেছে বলটা, ওই বলটাই গোল করেছে। সো আমার মনে হয় যে এই বিশ্বকাপে যতগুলো গোল হচ্ছে প্লাস গোল হচ্ছে এবং অসাধারণ গোল হচ্ছে, গোলরক্ষকদের কিছুই করার নেই। সো আমার মনে হয় যে এত ফাস্টেস্ট গোল হওয়ার জন্য অবশ্যই মানে টিমগুলোর ওয়ার্ক যদি দেখেন, ওয়ার্ক রেট, হ্যাঁ, এবং ইয়েগুলো তৈরি করা, ক্রিয়েট করা, গোলের চান্সগুলো ক্রিয়েট করা। আপনি যদি স্পেনের ওই গোলগুলো হতো তাহলে আরো অনেক আগে 100 গোল হয়ে যেত। সো আমার মনে হয় যে গোলরক্ষকরা তাদের বেস্ট পসিবল পারফরমেন্স করছে, কিন্তু যারা গোল গেটার তারা কিন্তু তাদের বেস্ট পসিবল গোল করেই যাচ্ছে এবং সুযোগগুলো কাজে লাগাচ্ছে এবং প্লাস ফিনিশিং করছে। ওকে, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। শেষে একটা জিনিস একটু আমাকে জানতে ইচ্ছা করছে নাকি আপনার কাছে, আপনি কি কুসংস্কারে বিশ্বাসী কিনা? কারণ খেলা দেখতে গেলে ফ্যানদের অনেক রকম কুসংস্কার থাকে। আমি এই একেবারে না। দেখবো, ওয়াশরুমে গেলে আরো কেউ হয়তো বের হচ্ছে না, গোল হইছে, আমি এখানেই ডু ইউ ফলো এনিথিং লাইক দ্যাট? আপনার বাবা ফ্যামিলি? না, আমার আসলে অতটা অ্যাগ্রেসিভ কোনো কিছু নাই। রাইট। বাট আমার ফ্যামিলিতে আমার মামা যেমন হচ্ছে ব্রাজিল যেদিন 3টা গোল, আমার মামা হচ্ছে আর্জেন্টিনার, তো যেদিন ব্রাজিল হচ্ছে লাস্ট ম্যাচে 3টা গোল দিল, তো মামার ফার্স্ট হাফেই তো দিছে, তো ফার্স্ট হাফ দেখে আর খেলা দেখলোই না। তো আমার মামার মধ্যে এরকম দেখছি, বাট আমার মধ্যে এরকম নেই। আমি আসলে ম্যাচটা এনজয় করতে বেশি পছন্দ করি রাদার দ্যান হচ্ছে মানে আমি কোন দল সাপোর্ট করি, কে ভালো করলো। অবশ্যই এটা তুলনা থাকে অনেক সময় যে, বাট ওরকম অ্যাগ্রেসিভ কিছু নাই আমার মধ্যে। আমি অ্যাকচুয়ালি এনজয় করি খেলাটা অনেক। ওকে, সো আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম টপ 4 কারা হবে, সেটা ভাবতে ভাবতে আমি একটু বিপ্লবদার কাছে এটা শুনে ফেলি। টপ 4 আপনার প্রেডিকশন ওয়ার্ল্ড কাপে? ফ্রান্স, আর্জেন্টিনা বলেন, গত ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট আর্জেন্টিনা নাই, ইংল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ইয়েস, স্পেন। ওকে, এই চারটা তো ইন্টারেস্টিং। ব্রাজিল আর্জেন্টিনা কেউ নাই বিপ্লব, আমি পারফরম্যান্সের কথা বলছি। রাইট, বাট অফ কোর্স আমরা এটা ফলো আপ করব, বিপ্লব আবার দেখা হবে, আমরা কথা বলবো এটা নিয়ে। নিকিতা, আবার আপনার মাইন্ড কি ঠিক করতে পেরেছে চারজনকে? 4টা বলতে পারবো না, বাট ইংল্যান্ড ফার্স্টে, আর্জেন্টিনা আসলে 50-50 আসলে থাকতেও পারে নাও থাকতে পারে, জানি না। নেদারল্যান্ড ভাইয়া যেটা বললো, হ্যাঁ আমি দেখছি ওদের পারফরমেন্স খুব ভালো।
এই তিনটাই। Right. আর সাধারণত যেটা হয় মানে আমি খুব খুশি হবো যদি কোনো চমক থাকে প্রতি বিশ্বে, যেমন গত বিশ্বকাপে মরক্কো ওয়াজ সারপ্রাইজ, এর আগে আমরা আরো জানি তুরস্কর কথা 2002 বিশ্বকাপে তবে আমি চমক হিসেবে আমি একটা জিনিস চাইবো, সেটা এশিয়াতে জাপান। জাপান আমি জাপানকে চাইবো। অফকোর্স রাইট। সো নিশ্চয়ই আরো কথা হবে। আমরা ওয়ার্ল্ড কাপ এখন আসলে যেটা বললাম প্রিয় দলের খেলা তো আমাদের দেখতেই হয়, সেই সাথে অন্যান্য দলের হিসাব নিকাশ সমীকরণ আমাদের এখন মেলাতে হচ্ছে। তাই ঢাকা ফ্ল্যাশের এই ওয়ার্ল্ড কাপ ক্রেজ নিয়ে আমরা থাকছি নিয়মিত আপনাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ফয়সাল দিতুমির, আমার সঙ্গে ছিলেন এতক্ষণ অভিনেত্রী নিকিতা সাহা, ধন্যবাদ আপনাকে আরো একবার, এবং বিপ্লব ভট্টাচার্য, জাতীয় দলের সাবেক ফুটবলার, ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক আমাদের সাথেই থাকুন, নিশ্চয়ই আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা আসলে কেমন লাগছে অনুষ্ঠান, এবং দেখা হবে আবার আগামী বলে। আজকের মতো বিদায়।